রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠক ব্যর্থ নয়, বরং বন্ধের পথে ইউক্রেন যুদ্ধ। জেলেনস্কির উপর আবারও চড়াও হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাথে চুক্তির জন্য চাপ, নতুন মিসাইল হাজির চীনের। প্যাসিফিক অঞ্চলের সমর কৌশলে বড় পরিবর্তন। চীনের পরিবর্তে ভারতের ওপরে ডোনাল্ড ট্রাম্পের চড়াও হওয়া নিয়ে আলোচনা বিশ্বজুড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাস্কা বৈঠক বিষয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পরপরই তিনি ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সাথে চুক্তি করতে হবে। রাশিয়া অনেক বড় একটা শক্তি, ইউক্রেন কোনো বড় শক্তি নয়। তাদের উচিত রাশিয়ার সাথে চুক্তি করা। আমি চেষ্টা করব পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের। শুক্রবার আলাস্কা বৈঠকের পর ট্রাম্প সন্ধ্যার পর থেকে টেলিফোনে কথা বলেন ন্যাটো সেক্রেটারি জেনারেল সহ ইউরোপের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। এরপর ট্রাম্প শনিবার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট ছেড়েছেন ইউক্রেন যুদ্ধ বিষয়ে। ট্রাম্প লিখেছেন, আমি সাময়িক যুদ্ধবিরতি নিয়ে ভাবছি না। আমি চাই স্থায়ী শান্তি এবং স্থায়ীভাবে এই নিকৃষ্ট যুদ্ধ বন্ধ করতে। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট ইউক্রেন যুদ্ধ বিষয়ে তাদের নীতির বড় ধরনের পরিবর্তনের একটি বার্তা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শুক্রবারের শীর্ষ সম্মেলনের মূল এজেন্ডা ছিল অবিলম্বে একটি যুদ্ধবিরতি কার্যকর করা, কিন্তু সেখান থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নীতির বড় ধরনের পরিবর্তন ঘটেছে। কিভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা হবে সে বিষয়ে শুক্রবার শীর্ষ বৈঠকের আগে ইউরোপিয়ান নেতাদের সাথে ট্রাম্পের বৈঠকে ঠিক কি হয়েছিল? সবার আগে একটি যুদ্ধবিরতি কার্যকর করা। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিরও প্রধান চাওয়া ছিল সেটি। ডোনাল্ড ট্রাম্পও তাতে রাজি হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে আসলেন সেখান থেকে। বিপরীতে বৈঠকে পুতিন ট্রাম্পকে একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন, যেখানে পুতিন বলেছেন ইউক্রেনকে ডনবাসের দাবি সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। বিনিময়ে তারা জাপোরিঝিয়া এবং খারসনের বড় দুটি এলাকা ফিরে পাবে। পুতিনের এই প্রস্তাবে রাজি হয়েছেন ট্রাম্প। ইউরোপিয়ান নেতাদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে হবে। তবে তিনি চুক্তির বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি তাদের কাছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, সোমবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন জেলেনস্কিকে এবং সেখানে তিনি তাকে অনুরোধ করবেন রাশিয়ার শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য। ইউরোপিয়ান নেতৃবৃন্দ শঙ্কিত সোমবার হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করতে পারেন রাশিয়ার প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চরম অপমান করে বের করে দিয়েছিলেন তাদের সাথে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে রাজি না হওয়ার কারণে। বিশ্লেষকদের মতে শুক্রবার পুতিন ট্রাম্প শীর্ষ বৈঠকের পর পশ্চিমার সমস্ত গণমাধ্যমের খবর দেখলে যে কারোর মনে হবে যে আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু বাস্তবে এই আলোচনা ব্যর্থ হয়নি, বরং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হওয়ার পথে। আলাস্কা বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে এটি স্পষ্ট যে সাময়িক যুদ্ধবিরতি তাদের লক্ষ্য নয়, বরং ইউক্রেন যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে চান ট্রাম্প। এদিকে গোটা বিশ্বব্যাপী আলোচনা বিশ্লেষণ অব্যাহত রয়েছে শুক্রবারের আলাস্কায় শীর্ষ বৈঠকের ফলাফল, জয় পরাজয় এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে। গণমাধ্যমের প্রায় সব বিশ্লেষণে বলা হয়েছে আলাস্কা শীর্ষ বৈঠকে জয়ী হয়েছেন পুতিন, হেরেছেন ট্রাম্প। তবে ইউরোপিয়ান নেতৃবৃন্দ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই কারণে যে সেখানে ট্রাম্প রাশিয়ার হাতে ইউক্রেনের কোনো ভূমি ছেড়ে দেওয়ার বিষয়ে চুক্তি না করার কারণে। আর এটি সম্ভব হয়েছে বৈঠকের আগে ট্রাম্পের সাথে ভিডিও কনফারেন্সে ইউরোপিয়ান নেতাদের পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টির কারণে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, পুতিনের আগমনের সময় মাথার উপর B-52 বোমারু বিমান আর F-22 ফিফথ জেনারেশন ফাইটার জেটের ভেলকিবাজির মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করতে চেয়েছে, কিন্তু পুতিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন কথার মাধ্যমে। অন্য অনেক বিশ্লেষণে বলা হয়েছে পুতিন এই বৈঠকে মন জয় করেছেন ট্রাম্পের। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দেশে ফিরে শনিবার সংবাদ মাধ্যমের কাছে কথা বলেছেন আলাস্কা বৈঠক বিষয়ে। পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়া অনেক কাছাকাছি এসেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে উভয় দেশ এখন একই অবস্থানে। এই যুদ্ধ বন্ধ বিষয়ে ওয়াশিংটন যেমন আগ্রহী, আমরাও তেমন আগ্রহী। বৈঠকের উচ্চ প্রশংসা করে পুতিন বলেছেন, আমরা বৈঠকে আমাদের সব বিষয় তুলে ধরেছি। আমরা এই যুদ্ধের মূল কারণ দূর করার কথা বলেছি, স্থায়ী শান্তির উপায় সম্পর্কে বলেছি।
DF-100 নামক নতুন একটি সুপারসনিক মিসাইল সিস্টেম হাজির করেছে চীন। চলতি মাসে চীনা আর্মির ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে চীন। এতে দেখানো হয়েছে নতুন মিসাইল সিস্টেম DF-100। এর আওতা ৬,০০০ কিলোমিটার। মোবাইল ভেহিকেল এবং বোমারু বিমান থেকে ছোড়া যায় এই মিসাইল। মোবাইল ট্র্যাক থেকে ছুড়লে ৪,০০০ কিলোমিটার এবং বিমান থেকে ছুড়লে ৬,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে মিসাইলটি। যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ, জাপানের ওকিনাওয়া দ্বীপ ছাড়া গোটা জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এই মিসাইলের আওতায়। এর গতি শব্দের তুলনায় ৪ গুণ বেশি। চীনের সবচেয়ে শক্তিশালী মিসাইল হলো DF সিরিজের মিসাইল। চীনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০১৯ সালে চীন প্রথমে প্রকাশ্যে হাজির করে DF-41 নামক মিসাইল। এটি চীনের সবচেয়ে শক্তিশালী আর ধ্বংসাত্মক ক্ষমতার ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা ১২ থেকে ১৫,০০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের সর্বত্র আঘাত করতে সক্ষম পরমাণু বোমা বহনকারী মিসাইল। বিশ্বের শীর্ষ ৫টি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের একটি হল DF-41। এর গতি শব্দের তুলনায় ২৫ গুণ বেশি বা ম্যাক 25। ২.৫ টন ওজনের বোমা বহনে সক্ষম DF-41 মিসাইল ছোড়া যায় ভূগর্ভ, রোড ট্র্যাক এবং রেল ট্র্যাক ভেহিকেল থেকে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা থেকে ধ্বংস হওয়া ঠেকাতে চীন মাটির নিচে বিভিন্ন গোপন স্থানে সংরক্ষণ করেছে এই মিসাইল। DF সিরিজের চীনা অপর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হল DF-21, DF-26 এবং DF-17। DF-17 হল চীনা হাইপারসনিক মিসাইল। যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ এবং বিমানবাহী রণতরী লক্ষ্য করে চীন নির্মাণ করেছে DF-21 নামক মিসাইল। এটি একটি অ্যান্টিশিপ মিসাইল যা ক্যারিয়ার কিলার নামে পরিচিত। এর আওতা প্রায় ২,০০০ কিলোমিটার এবং গতি শব্দের তুলনায় ১০ গুণ বেশি। চীনের অপর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হল DF-26। এর আওতা ৫,০০০ কিলোমিটার। প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের বোমা বহনে সক্ষম এই মিসাইল ২ টন ওজনের বোমা বহন করতে পারে বিধ্বংসী DF-26। নতুন DF-100 উদ্ভাবনের আগে DF-26 ছিল চীনের দ্বিতীয় শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। বর্তমানে DF-100-কে চীনের দ্বিতীয় শক্তিশালী মিসাইল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য নতুন হুমকি হিসেবে আবির্ভূত হল চীনা নতুন এ মিসাইল। DF সিরিজে যুক্ত হওয়া নতুন এ মিসাইল চীনা মিসাইল শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করেছে। চীনা নতুন এ মিসাইল এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি পরিবর্তনে বাধ্য করবে। কারণ নতুন এ মিসাইলের ফলে প্যাসিফিক অঞ্চলে কে প্রথমে মিসাইল ছুড়ল সেটা বড় বিষয় নয়, বরং কে বেশি সময় ধরে মিসাইল হামলা চালিয়ে যেতে পারে সেটি বড় বিষয়। চীনা বিপুল মিসাইল মজুত নিয়ে বর্তমানে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তার মিত্ররা। সামরিক বিশ্লেষকদের মতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধে দ্রুত লণ্ডভণ্ড হয়ে যাবে গুয়াম দ্বীপ, মোতায়েনকৃত বিমানবাহী রণতরী এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সমস্ত সামরিক ঘাঁটি। একই সাথে মুহূর্তে ধ্বংস হয়ে যাবে তাইওয়ান। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে গোটা বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়ে চীনকে ঘিরে। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন চীনকে ছেড়ে কঠিনভাবে গলা চেপে ধরেছে ভারতের। এ নিয়ে গোটা বিশ্বে চলছে আলোচনা। শুল্ক যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র এবং চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের এক পর্যায়ে চীনের বিরুদ্ধে ১৪৫% পর্যন্ত শুল্ক আরোপের ঘটনা ঘটে। কিন্তু বর্তমানে চীনের বিরুদ্ধে কার্যকর রয়েছে মাত্র ৩৪% শুল্ক। ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধে উচ্চ শুল্ক। কিন্তু ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন এতই ক্ষিপ্ত যে তাদের বিরুদ্ধে বর্তমানে ৫০% শুল্ক কার্যকর এবং তা আরও বৃদ্ধির হুমকি দেওয়া হয়েছে। তাছাড়া শুল্ক আরোপের পাশাপাশি ভারতের বিরুদ্ধে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে ট্রাম্প প্রশাসন, তাতে বিশ্বব্যাপী ধসিয়ে দিয়েছে দেশটির ইমেজ। যুক্তরাষ্ট্র তার ঘোষিত শত্রু চীনের পরিবর্তে কেন তাদের কৌশলগত অংশীদার ভারতের বিরুদ্ধে এত চড়াও হলো সে বিষয়ে বিশ্লেষকরা বলছেন এর কারণ ভারতের বিপরীতে চীনের শক্তি। যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে যত পণ্য আমদানি করে তার ৩০% আসে চীন থেকে। বিশ্বে প্রতি বছর চীন রপ্তানি করে $৩,৫০০ বিলিয়ন পণ্য, আর ভারতের রপ্তানি পণ্যের বাজার মাত্র $৪৫০ বিলিয়ন। ২০২৪ সালের চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $৩০০ বিলিয়ন। অর্থাৎ যুক্তরাষ্ট্র চীনে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে তার চেয়ে চীন $৩০০ বিলিয়ন বেশি পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানি করেছে। অপরদিকে ২০২৪ সালের ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র $৪৯ বিলিয়ন। সম্প্রতি বিভিন্ন ঘটনায় ট্রাম্প প্রশাসনের কাছে প্রমাণিত যে সামরিক অর্থনৈতিক কোনো দিক দিয়ে চীনের ধারে কাছেও নেই ভারত। এরকম একটি দেশকে ওয়াশিংটন দীর্ঘকাল ধরে চীনের বিরুদ্ধে সমর্থন দিয়ে আসছে। কিন্তু তারপরও ভারত সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে চীন ও রাশিয়ার সাথে হাত মিলিয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে ভারত জ্বালানি তেল কেনায় ব্যর্থ হয়ে গেছে। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ। কৌশলগত মিত্র হয়েও ভারত, চীন ও রাশিয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রিক্সকে দাঁড় করানোর চেষ্টা করছে। ভারতের এসব কার্যক্রম কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না ট্রাম্প প্রশাসন। ভারতের বিরুদ্ধে ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় এটি এখন পরিষ্কার যে ওয়াশিংটন ত্যাগ করেছে নয়াদিল্লিকে। সম্ভাব্য ইরান যুদ্ধ, ইসরায়েলের আকাশে নতুন আতঙ্ক, আকাশে অদৃশ্য উত্তেজনা, বাতাসে চাপা গুঞ্জন। যুদ্ধের ঢেউ কি আবার ছড়িয়ে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে? ওয়ালা নিউজ জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েল রাতারাতি জোরদার করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যুদ্ধ এসে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম নির্দেশ দিয়েছেন, অ্যারো 3, অ্যারো 4, আয়রন ডোম, ডেভিড স্লিং আর ভূমি ভিত্তিক লেজার সিস্টেম দ্রুত উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে নতুন রাডার আর গোপন প্রতিরক্ষা প্রযুক্তি। এক কথায় পুরো দেশকে ঢেকে ফেলতে চাইছে এক অদৃশ্য ঢাল দিয়ে। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কারণ ইতিহাস ভুলতে দেয় না। মাত্র 2 মাস আগের যুদ্ধে ইরান হঠাৎ করে নিক্ষেপ করেছিল 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করে বেশিরভাগই নাকি আটকানো হয়েছে, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ধোঁয়া, আগুন, চিৎকার, নিরাপত্তা বেষ্টনীর ফাঁক তখন স্পষ্ট হয়ে ওঠে। বারামের নির্দেশের ভেতরে তাই ভয়ও আছে, আবার স্বীকারোক্তিও। আর সেই কারণেই মার্কিন সেন্টকমের সঙ্গে জোরদার করছে সহযোগিতা। মনে রাখা দরকার, 2021 সাল থেকে ইসরায়েল সরাসরি যুক্ত হয়েছে সেন্টকমের ছত্রছায়ায়। গত 13ই জুন ইসরায়েল ইরানে চালায় আকস্মিক সামরিক অভিযান। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ল্যাব, বিস্ফোরণে মাটিতে মিশে যান জ্যেষ্ঠ কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানীরা। 12 দিনের সংঘাতে ইরানের 1062 জন প্রাণ হারায়, তাদের মধ্যে 786 জন সামরিক আর 276 জন সাধারণ মানুষ। ইরান কি চুপ করেছিল? না, তারা ফিরিয়ে দিয়েছিল জবাব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের শহর। সেই আঘাতে নিহত হয়েছিল 31 জন বেসামরিক মানুষ আর এক অফ ডিউটি সৈনিক। ইসরায়েল বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন 90% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল। কিন্তু বিশ্ব জানে, যুদ্ধক্ষেত্রে একটি ফাঁক মানে মৃত্যু, মানে ভাঙন, মানে আঘাত। ইসরায়েল আকাশ ঢেকে দিতে চাইছে লোহা আর লেজার, অথচ ইরান প্রমাণ করেছে তাদের হাতের শক্তি শুধু রকেট নয়, মহাকাশ ছুঁয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অ্যারো 3 বা আয়রন ডোম হয়তো শত শত আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন নতুন ধাঁধা, নতুন আর ইয়েমেনের হুথিদের কথা, সেখানেও তেহরানের ছায়া। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আকাশ প্রতিদিনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা ব্যবস্থার স্তূপ গড়ে কি ইসরায়েল সত্যি নিরাপদ, নাকি ইরানের প্রতিটি পাল্টা আঘাত তাদের মনে করিয়ে দিচ্ছে শক্তির লড়াইয়ে অজেয় কেউ নয়? আকাশে যখন লাল অ্যালার্ম বাজে তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের মঞ্চে নাটক শেষ হয়নি, কেবল বিরতির পর্দা নেমেছে। ইরান দেখিয়েছে তারা শক্তি এক আঘাতে থেমে যায় না। প্রতিটি শত্রুর আকাশে তাদের প্রতিরোধের ছায়া ভাসমান। আর ইসরায়েল আয়রন ডোমের দেয়াল তুলেও সেই ছায়া মুছে ফেলতে পারছে না। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরো বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছে। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আরো হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন, এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স্ট নিউজ এজেন্সিকে বলেছেন, আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরো বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজন অবশিষ্ট থাকে। আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না।
মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরো বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরো বেশি শক্তিশালী। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরো অদম্য, আরো অপ্রতিরোধ। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্য প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার। দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা, আমরা প্রস্তুত। আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরো কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত। এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনো ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরো ঘন। ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আজও উড়ে বেড়াচ্ছে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হলেও ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতার আগুন একটুও কমেনি। মাস পেরোতে না পেরোতেই দুই পক্ষই আবার হুমকি হুঁশিয়ারিতে সরগরম। ইরান ঘোষণা করেছে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত আছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে, নতুন কোনো সংঘাত শুরু হলে এবারের ধ্বংসযজ্ঞে শত্রুদের ঘাঁটি উড়ে যাবে। কিন্তু এর পেছনে আসল সত্যটা কি? ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক শক্তি ধ্বংস হয়ে যাবে,
তারা উচ্চপদস্থ কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছিল, কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামাজিক পতন ঘটানো। তাসনিমের মতে সেই লক্ষ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, বরং এই হামলার ফলে ইরানিরা আরো ঐক্যবদ্ধ হয়েছে। এখানে আসে আসল টুইস্ট। ইসরায়েলের প্রথম হামলা ছিল বহু বছরের গোয়েন্দা প্রস্তুতির ফল। ইরানিরা এখন বলছে এমন একটি বড় অপারেশন পুনরায় সাজাতে তাদের আরো বহু বছর সময় লাগবে। তাই তারা দ্বিতীয় দফা হামলার মতো অবস্থানে নেই। এমনকি যুদ্ধের সময় ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করে দিয়েছিল, যার ফলে 100টি ক্ষেপণাস্ত্র লঞ্চার বিস্ফোরিত হয়। এত কিছুর পরেও ইসরায়েলের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও গোয়েন্দা নেটওয়ার্ক এই যুদ্ধে কার্যত ভেঙে পড়েছে। ইরান এই সব কিছু থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমা গণমাধ্যমে একটি নতুন গুজব ছড়িয়ে পড়েছে, ইরান ও আমেরিকা নাকি আবার আলোচনার টেবিলে ফিরছে। কিন্তু তেহরান এই খবরকে সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এই খবরগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এর উদ্দেশ্য হলো ইরানকে চাপের মধ্যে ফেলা এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানো। বাঘাই বলেন, গত কয়েক সপ্তাহে 112টি এমন ভুয়া খবর ছড়ানো হয়েছে, যার প্রতিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি আরো জানান, তেহরানের সুইস দূতাবাস এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে বার্তা আদান প্রদান সবসময় চালু থাকে, যা কূটনীতির স্বাভাবিক অংশ। এতে কোনো অস্বাভাবিকতা নেই। স্পষ্টতই বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে এখন কেবল অস্ত্রের যুদ্ধ নয়, বরং তথ্য ও মনস্তত্ত্বের এক জটিল যুদ্ধ চলছে। এক পক্ষ চাইছে নিজেদের সামরিক শক্তি ও মনোবল পুনরুদ্ধার করতে, আরেক পক্ষ চাইছে মিথ্যা খবর ছড়িয়ে প্রতিপক্ষকে মানবিকভাবে দুর্বল করতে। ইরানের পুনর্গঠন এবং ইসরায়েলের দুর্বলতার খবর যেমন একটি বার্তা দিচ্ছে, তেমনি আলোচনা গুজবও অন্য বার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে কোন পক্ষ সত্য বলছে আর কোন পক্ষ মিথ্যা তা নির্ধারণ করা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংকট সহজে মিটবে না। এটি কেবল অস্ত্রের সংঘাত নয়, বরং এক দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক খেলার অংশ, যার শেষ কোথায় তা কেউ জানে না। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেড যুক্ত প্রপেটর চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো, 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো, আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড, সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনতো, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে, নিজের অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে।
এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা তীর। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়া যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাত দৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে বাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরো একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন-ই-খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান, 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদকে আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির জন্ম, ইরানের নতুন হুঙ্কার। তেহরানের পোড়ামাটিতে যখন ধোঁয়া উঠছিল, তখন সারা বিশ্ব ভাবছিল ইরান কি এবার থামবে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু শত্রুতার আগুন নেভেনি। ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা যায়নি। যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, ইরান যেন সেই ছাই থেকেই নতুন করে জেগে উঠতে চাইছে। এক ফিনিক্স পাখির মতো তারা আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদের পরমাণু কর্মসূচিকে নতুন জীবন দিতে চাইছে। আর এই মনোভাবের কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে আবার ঘনিয়ে আসছে এক নতুন যুদ্ধের মেঘ। যুদ্ধবিরতির পর আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল ইরান হয়তো চাপে পড়ে নরম হবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা সম্পূর্ণ উল্টো। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC তাদের নিহত কমান্ডারদের 40 দিন পূর্তি উপলক্ষে এক কড়া হুঁশিয়ারি দিয়েছে। তাদের বার্তা ছিল স্পষ্ট, যদি আবার আমাদের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে এর জবাব হবে এমন যা শত্রুর কল্পনাকেও ছাড়িয়ে যাবে। এই হুঙ্কার শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে আগের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা। ইসরায়েল ও আমেরিকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, বরং ইরান দ্রুতই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারের কাজ শুরু করেছে।
তারা স্পষ্ট করে দিয়েছে হামলা চালিয়ে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরানো যাবে না। আইআরজিসি আরো হুঁশিয়ারি দিয়েছে যে যদি ভবিষ্যতে আবারও হামলা চালানো হয় তাহলে তাদের প্রতিশোধ হবে অপারেশন ট্রু প্রমিস 3 এর চেয়েও ভয়াবহ। গত যুদ্ধের সময় ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেই হামলাকে পুরোপুরি আটকাতে পারেনি। সেই হামলার তীব্রতা এত বেশি ছিল যে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাংকারে আশ্রয় নিতে হয়েছিল। এখানেই শেষ নয়, আমেরিকার হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত তাদের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালায়। এই প্রতিশোধের তীব্রতা ক্রমে এতটাই বাড়তে থাকে যে শেষ পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে। তারা বলছে ইরান এখন অপরাধী ইসরায়েল ও মার্কিন গ্যাংয়ের বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অটল। আইআরজিসির এই হুঙ্কার কেবল প্রতিরোধের বার্তা নয়, বরং একটি নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। তারা বলছে শহীদদের রক্তে রঞ্জিত ইরান এখন একটি অপ্রতিরোধ্য বৈশ্বিক শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইরান এখন যে কোনো শত্রুর পতন ঘটাতে পুরোপুরি প্রস্তুত। এই চরম হুঁশিয়ারিগুলো থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান আর কোনো দুর্বল প্রতিপক্ষ নয়, বরং এক শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি। আমেরিকা ও ইসরায়েল কি এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে, নাকি আবারও কোনো ভুল পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করবে ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি থাকবে নাকি নতুন কোনো যুদ্ধের তামামা বাঁচবে। রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারী শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প। এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে। সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক, যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরো ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে, ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা, আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছুঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান।
12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনো জীবিত, এখনো প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথাই, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে, কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবার শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।